এটা হচ্ছে বলে হচ্ছে ইলাস্ট্রেটরে কাস্টমাইজ উইন্ডো করা, অর্থাৎ আপনি যে ডিজাইনটা তৈরি করবেন সেই ডিজাইন অনুপাতে আপনি স্ক্রিনটাকে একবারে কীভাবে চাচ্ছেন। আমি চাচ্ছি লোগো ডিজাইন করব, এখানে ইসেনশিয়ালে যান, দেখেন ইসেনশিয়াল, লেআউট, প্রিন্টিং, ট্রেসিং। অর্থাৎ আমি যদি এখন ইসেনশিয়ালে দিই, স্বাভাবিক অবস্থায় আমরা কাজ করার সময় কি কি আইটেম চাই সেগুলো এখানে শো করবে। যদি প্রিন্টিংয়ে দিই, তাহলে প্রিন্টিংয়ে কাজ করার সময় আমাদের কি কি আইটেম লাগবে সেই টুলগুলো এখানে চলে আসবে। একইভাবে যদি আমি ওয়েবে দিই, ওয়েবসাইটে কাজ করার সময় যা যা টুল লাগবে সেই টুল অনুপাতে এগুলো সাজানো হয়ে যাবে। আমি যদি মনে করি যে আমি লোগো ডিজাইনের কাজ করব, সেখানে আমার কী কী টুল লাগবে, এই টুলগুলো ওপেন লাগবে না এরকম আকারে লাগবে, সেইগুলো আমি এখান থেকে আনতে পারি। যেমন ধরেন আমার কালার লাগবে, আমার প্যাথ ফাইন্ডার লাগবে, তাই না? আমার যা যা লাগবে সেগুলোকে আমি আলাদা করে নিতে হবে। এরকম এই লাইনটা আমি নিয়ে যাই, এখানে যা যা লাগবে এরকম আলাদা করে ফেলাম, করেছি অ্যালাইন। আচ্ছা, একসাথে তিনটেই তো পাচ্ছি যেহেতু, আবার আমার লাগবে গ্রেডিয়ান, এই গ্রেডিয়ানটাকে আলাদা করে দিলাম। পাশাপাশি আমার লাগবে কালার, কালারের ভিতরে মনে হয় অনেক কিছু ঢুকে গেছে, কালার ব্রাশও ঢুকে গেছে এর ভিতরে। আচ্ছা, স্যাম্পলও ঢুকে গেছে এর ভিতরে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার এই কটা লাগবে। আমার যেগুলো লাগবে সেগুলো এরকম পাশাপাশি আইনে নিয়ে আমি কাজ শুরু করতে পারি। আচ্ছা, এটা কি ব্রাশ? আচ্ছা, এবার আমি এইটারে সাইজ করে সরাই দিই বসে, এটা থাকুক বা না থাকুক দরকার নেই। হ্যাঁ, এই আইটেমগুলো আমার কাজ করতে গেলে খুব বেশি পরিমাণে লাগবে। অর্থাৎ আমি লোগো ডিজাইন করলে আমার উইন্ডোটা আমি যেভাবে চাই সেভাবে রেখে, এই ইসেনশিয়াল থেকে একটা কথা আছে, দেখেন লেখা আছে নিউ ওয়ার্ক স্পেস আছে। নিউ ওয়ার্ক স্পেস দিলেই আপনি এখানে, এখানে লেয়ারটা কোথায়, লেয়ারটা আনা নেই দেখতেছি, এই যে লেয়ার, লেয়ারটাও আমার লাগবে। ওকে, এই কটা আইটেম লাগবে আমার। ট্রান্সপারেন্ট এটা ছোট করে দিই, বাস আর লাগবে না। এইবার আমি যাই সেখানে নিউ ওয়ার্ক স্পেস দিলাম, নাম দিয়ে দিলাম লোগো, লোগো দিয়ে ওকে করলাম, আইসে লোগো। তার মানে লোগোতে আমি ঠিক আমার ওয়ার্ক স্পেসটা এইভাবে পাবো, আমার উইন্ডোটা এইভাবে পাবো। এখন আমি ধরেন এই বন্ধ করে দিলাম, ইসেনশিয়ালে গেলাম, সে আপনাকে বোঝানোর জন্য ইসেনশিয়ালে গেলাম, এই প্রিন্টিংয়ে চলে আসছি, অটোমেশনে এই আসলাম, লোগো যেরকম ছিল পাইছি, অর্থাৎ ওয়ার্ক স্পেসটা যেরকম চাচ্ছি ঠিক সেভাবে পেলাম। এটা করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। এবার ধরেন আমি একটা লোগো তৈরি করব, সেই ধরনের একটা লোগো, এই লোগোটা ব্র্যান্ডিং একটা লোগো। হ্যাঁ, এই লোগো তৈরি করার সময় আবার বলি, যে কোনো লোগো তৈরি করার সময় হাতে স্কেচ করে নেবেন। আমি এটার মাপ দিলাম 600x600 পিক্সেল, ব্লেন্ড এরিয়া হয় না, লোগো যেহেতু কাটিং হয় না এই জন্য তার ব্লেন্ড এরিয়া হয় না। 8 GB দিলাম, কারণ লোগো বহু জায়গা ওয়েবসাইটে বেশি ব্যবহার করা হয়ে থাকে। CMYK সরি 8 GB দিলাম, আর রেজলিউশন দিলাম 72। হ্যাঁ, এই অ্যালাইন এই টিকটা উঠাই দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, পেলাম। আচ্ছা, প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন, অর্থাৎ অ্যালাইনমেন্ট যেটারে বলি আমরা, সেই টুলটা এনে নিতে হবে। কেন অ্যালাইনমেন্ট টুলটা এনে নিতে হবে? কারণ অ্যালাইনমেন্ট টুলের উপর সব কাজ করবে, এখানে মানে আনা আছে অ্যালাইন। হ্যাঁ, এই দেখেন অ্যালাইন টুলটা চলে এসেছে। এছাড়া উপরেও আনা যায়, এই উইন্ডো এই যে অ্যালাইন আছে যদি আনা তাহলে দরকার পড়বে না। আচ্ছা, এবার ধরেন আমি একটা এই ধরনের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম বা ইলিপস টুল নিলাম, শিফট চেপে টানলাম। এখন কি আমি কি মাপ পাচ্ছি আন্দাজে? তাই সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আমি যত পিক্সেল চাচ্ছিলাম সেটা লিখে দিলাম, 400 পিক্সেল 400 পিক্সেল, হয়ে গেছে তৈরি। আমার কি কালার হবে? ব্ল্যাক কালার। আর এই কালারটা হবে কি আমার, দেখেছেন আমি ওয়ার্ক পেজটার থাকাতে ইচ্ছা মতো জাতি করতেছি, বারবার ক্লিক করা লাগতেছে না। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কি নিচে রয়েছে না? আমি যেই কোনো কাজ করি না কেন সেটা সবসময় থাকবে কি মাঝে, তাহলে কি আমি বারবার মাঝে যে কাজ করব? হ্যাঁ, তাহলে বারবার মাঝে যে কাজ করার থেকে বাঁচার জন্য এটা কি
আর্ট এরিয়া বা ড্রয়িং এরিয়া বলে না এটারে, এই ড্রয়িং এরিয়ার বারবার সেন্টার যার থেকে আমি একবার সেন্টার দেবো আর প্রতিবারই এই সেন্টারতে একবার পেয়ে যাব। এই পুরা পেজের সেন্টারে কাজ করার জন্য আমরা এখান থেকে দিয়ে দেবো, দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড মানে যেখানে আর্ট করতেছি, আর যদি সিলেকশন দিই তাহলে আমার ইচ্ছা মতো মাঝখানে নিতে হবে। অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আপনি এই দিলাম সেন্টার, ডাইনে বাঁয়ে সেন্টার, এই হচ্ছে উপর নিচে সেন্টার। অটোমেটিক্যালি আপনি পুরা পেজের সেন্টার পেজটেন্স পেয়ে গেলেন। এবার আমার লাগবে কি, এই ধরনের একটা জিগজ্যাগ, তাই না? জিগজ্যাগ কোথাতে দিতে হয় মনে আছে? ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মস, এখান থেকে জিগজ্যাগ। দেখি আমরা জিগজ্যাগ কতটুকু দেওয়া যায়, প্রিভিউ করে নিই আগে। আচ্ছা, এখানে স্মুথ করলাম, স্মুথ করে এখানে কমায় দিলাম, বেশি হয়ে যাচ্ছে 10 দিয়ে দেখি, 10, আর এখানে কমায় দিলাম 5, দেখি কেমন হলো, না আরও বেশি হবে, এখানেও 10 দিলাম, বেশি হয়ে যাচ্ছে তো না? এবার রিলেটিক দেওয়া যাবে না। আচ্ছা, রিলেটিক যদি দিই, হচ্ছে না তাই না? তাহলে অ্যাবসোলিউট দিয়ে কাজ করলাম, হয়ে গেছে কাজ তৈরি। হ্যাঁ, আচ্ছা, এখন ওকে করে দিলাম। আচ্ছা, আমরা এদিকে 5 আর এদিকে 15 দিলাম। হ্যাঁ, জিগজ্যাগ থেকে 5 আর 15 ওকে করলাম। এটা যেটা তৈরি হলো, খুব মাথা ঠান্ডা করে খেয়াল করেন, এটা কিন্তু একটা গোল শেপের উপরে তৈরি হয়েছে, তাই না? কিন্তু আসলে কি এটা গোল? এখন শেপ চেঞ্জ হয়ে গেছে না? এটাকে এক্সপ্যান্ড করে দিতে হয়। এই অবজেক্ট থেকে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বলে একটা কথা আছে। তাহলে হবে কি, ঠিক যেরকমভাবে বাঁকায় হয়েছে, এটা একটা ঠিক সেইভাবে শেপ হয়ে যাবে। হয়েছে? মনে হবে যে আপনি হাত দিয়ে ড্রয়িং করেছেন। ওকে, দেখেছেন? আচ্ছা, এখন একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমাকে আর একটা লাগবে না? আর একটা ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এখন এটা নেব কত? আমি ভিতরের রাউন্ডটা নিয়ে যেমন 380 দিলাম, 380/380। ওকে, এখন এটা তো সেন্টারে নেব। এই দেখেন সেন্টার, এই যে সেন্টার গেছে সেন্টারে, তাহলে 380তে অনেক কাছাকাছি চলে গেছে না? তাহলে আরেকটু কম নেওয়া উচিত ছিল আমার। আবার ক্লিক করে আমি 380-র পরিবর্তে 360 নিলাম, 360। এই সেন্টার, এবার মনে হয় ঠিক আছে। হ্যাঁ, ওকে। এখন আমার কি লাগবে? এই দাগটা উঠাই দেবো না? এই বাইরে ক্লিক, মুভ ফুলে ক্লিক করলাম। এই দুটো মিলে আমি কি করবো এখন? সেই পাথফাইন্ডারের কাজ মনে আছে? এটা কি করবো? আমি বাড়িরটা বাদ দেবো, সরি, এই যে বাদ দেবো কি, ভিতরেরটা না, এই ভিতরেরটা, সরি ওই সেটা, এইটা হয়েছে একটা অংশ শুধুমাত্র তৈরি হয়েছে, বাইরের আউটলাইনটা বাকি আছে, এই অংশটা, তাই না? দেখেন অলরেডি এইটা যেটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা মনে হচ্ছে স্ট্রোক, কিন্তু স্ট্রোক না, এটা নিচে নামবে। এতক্ষণ আপনি শুধু তৈরি করলেন এই একটা শেপ। এবার আমি আর একটা নিলাম, 50 নিলাম, 50, এইটাও সেন্টার দিলাম, সেন্টারে গেল। হয়েছে স্ট্রোক তৈরি? স্ট্রোক তৈরি হয়ে গেছে না? কিন্তু এই স্ট্রোকটা তো ধরতেই হবে। এখন যখন স্ট্রোকটাকে ধরতে হবে, তখন কি এটাকে আরেকটা কমা দিতে হবে না? তখন আমি আর একটা নিলাম, নিয়ে এখানে 40 নিলাম, 40 নিলাম। এই দেখেন সেন্টার, এই দেখেন সেন্টার, পাইছেন স্ট্রোক লাইন? হ্যাঁ, এই ক্লিক করলাম, তখন কি আমার এই দুটো, এই শিপ চাপে প্রথমটা এবং তার পরেরটা ক্লিক করলাম, হয়েছে দুটো সিলেক্ট। এই এখন এই দুটোর উপরে কী করবো আমরা? ভিতরটা উঠে দিলাম। এবার কি এটাকে কী বানাতে হবে আমাদের? এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিতে হবে, সরি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড হয়ে গেছে। আর যদি আপনি এইটা না করতেন, আপনি যদি মনে করতেন আমি স্টক দেবো, তাহলে স্টকটাকেও আমাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হয়। আচ্ছা, আমি এটা স্টক দিয়ে করি, স্টক এবং ইনসাইড স্টক দিই। স্টক সে 6 দিলাম, স্টক কালারটা বোঝা যাচ্ছে না, তাই না? এই কালার দিলাম বোঝার জন্য।
এখন খেয়াল করেন স্টক কালারটা কী আছে, বাইরের যত যত বাইরে দিচ্ছি আমি তত উপরেরটা মুছে যাচ্ছে না। এখন যদি আমি ইনসাইড দিই স্টক ইনসাইড দেওয়ার জন্য স্টকে ক্লিক, এইটা হচ্ছে ইনসাইড, এটা আউটসাইড, এই যে ইনসাইড আছে ইনসাইড স্টক। এবার এখান থেকে আপনার মনের মতো যতটুকু স্টক চান সেটা দিয়ে দেন। এই কালার দিলাম 6, 9 পরিবর্তে আমি 6 দিলাম। এবার হয়েছে, ভিতরের কালার কি থাকবে তাহলে? এই আউট ফিল কালার থাকবে না। হবে কি, এই স্টকটা এখন এই এক্সপ্যান্ড অ্যাপারেন্স মনে হবে যে এই শেপটা বানানো হয়েছে হাত দিয়ে। প্রতিটা এক্সপ্যান্ড করতে হবে যাতে সে একটা একটা ধরেই ইচ্ছা মতো কালার দিতে পারে। দেখেছেন, দুটো অবজেক্ট তৈরি হয়ে গেল। এবার বলা হয়েছে কি আমাকে এই গোলটা দিতে হবে, তাই না? এই গোলটার আনুমানিক একটা মাপ নিয়ে নিই। একইভাবে আমি এই গোলটা দিয়ে এই নিলাম বাইরে, সরি আবার এখানে নিলাম। কত দিতে পারি আমি? 150 দিয়ে ওকে করে দেখি কতটুকু হয়েছে। মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। 180 দিলাম, 180 দিলাম, হয়েছে। এই সেন্টার, এই দেখেন সেন্টার, কোথাও হাত দিয়ে লাগলো না আপনার। আচ্ছা হলো। এতে সুবিধা হচ্ছে কি, আপনাকে কিন্তু আর কোথাও বারবার টেনিয়ে টেনিয়ে সেন্টার করতে হচ্ছে না। এখন একইভাবে কি এটার আমি একটা স্ট্রোক দিয়ে কমাই দিতে পারি না? স্ট্রোক দিলেও কিন্তু তার অ্যাপারেন্স কমাই নিতে হবে। আমি ধরেন এটার একটা স্ট্রোক দিলাম, একই 6 একই মাপে রাখলাম। এটার কালার আমি এই দিলাম স্ট্রোক, ফিল কালার এইটা দিলাম, আর স্ট্রোকের কালারটা সরি এই আছে স্ট্রোক কালার, এখান থেকে আমি এই কালার দিলাম। ওকে, এখন কি করতে হবে আমাকে? এটাকে এক্সপ্যান্ড, এই দেখেন স্টক হয়ে গেছে। এটা কিন্তু আর স্টক নেই, সারাদিন স্টক দিলে আর স্টক উল্টো স্টক হবে। হ্যাঁ, ওর উপরে স্টক হবে। এখন কি বাকি আছে আমাদের? মাঝখানে এই যে 3টা আইটেম তৈরি করলাম, জাস্ট 3টা লাইন। হ্যাঁ হ্যাঁ, এখন বাকি আছে শুধু এই অংশটুকু বানাতে হবে না? এইটা বানাইছি কিভাবে আমরা? হ্যাঁ, এখন এইটা বানানোর জন্য আমরা শুরুতেই খেয়াল করেন, এই দেখেন এই মিলে সব এক লেয়ারে তৈরি হচ্ছে না? আমি যদি মনে করি এই এক লেয়ারে তৈরি করবো ওর জন্য কি না, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এটা একটা লেয়ার থাকলো এটা একটা লেয়ার থাক। দেখেন এদের লেয়ার থাকলে কি সুবিধা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এটা লেয়ার আলাদা থাকলে আমি একটা নতুন লেয়ার নিলাম, এটা উঠা দিলাম, তাহলে কি কাজ করা যাচ্ছে ইচ্ছা মতো? হ্যাঁ, এটারে ইনভিজিবল করে দিলাম, যাতে আমরা যেটা আমরা লক করা বলি। এই ইনভিজিবল করার সুবিধা হলো কি, যাতে আমি মাঝখানেরটা স্মুথলি বানাতে পারি। এইটা ইনভিজিবল করে দিলাম, এবার মাঝখানেরটা বানাই। মাঝখানেরটা আমি মনে করলাম এইখানে দিলাম হচ্ছে সে 60, অনেক ছোট হয়ে গেল, 100। ওকে, এখন 100 দিছি, আরেকটা বানাই আমি এখানে, সে 20 হয়েছে গোল একটা। ওকে, এটাকেও আমি এই সেন্টারে নিলাম, এটাকেও এই সেন্টারে নিলাম। আচ্ছা, এখন দুটোকেই এটাকে আমি ধরো এই কালার দিলাম, আনুমানিক একটা কালার দিলাম, দুটোকেই সেন্টারে নিলাম। আসলে মানে এই মেজারমেন্টগুলো করার একটাই অর্থ, সেটা হচ্ছে লোগোটা যেন অনেক বড় করলেও কোনো এক থেকে এক সুতো পরিমাণ বেশি বা কম না দেখা যায়। হ্যাঁ, কারণ লোগোতে বেশি পয়সা কেন দেয়? $300-400 এমনি দেয় যাতে মেজারমেন্ট সব সময় ঠিক থাকে। ঠিক আছে, সব মেজারমেন্ট। এখন আমি এখান থেকে কতটুকু সরাবো এটা তো আর আইডিয়া নেই। আপনি হাত দিয়ে সরাতে পারেন, আর যদি মনে করেন মেজারমেন্ট করে করবেন তাহলে এর উপর ডাইমেট ক্লিক করে এই ট্রান্সপারেন্ট এতে মুভ বলে একটা কথা আছে, যে আমি কতটুকু মুভ করব। এই প্রিভিউ দিলাম, দেখেন নিচের দিকে নামছে না? আচ্ছা, আমি হরিজেন্টালি আমি 25 দিলাম। প্লাস মাইনাস হয়ে গেল কেন? হরিজেন্টাল 0 আর ভার্টিক্যাল হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 120, তো কত দেওয়া যায়? -80। একটু উপরে গেছে, আমি 70 দিলাম। আছে?
আর কিছু লাগবে না। এবার ওকে করলাম। এখন কি কপি করবো না ওকে করব? অবশ্যই ওকে করব, কারণ কপি করলে এখানে থেকে যাবে। ওকে, এটা হলো কি জাস্ট অ্যাকচুয়াল মেজারমেন্টে গেল। এবার আমি এই দুটো, আপনাদের মনে হয় ব্লিন্ড অপশনের কথা মনে আছে, এই দেখেন এই দুটো ব্লক করলাম, অবজেক্ট ব্লিন্ড, ব্লিন্ড অপশন। আমি এই দুটোকে ঠিক এইরকম সমান করে দেবো, এরকম। আচ্ছা, আমার মনে হয় এটা একটু বড় নেওয়া উচিত ছিল, গোলটা অনেক ছোট হয়ে গেছে, এই গোলটা অনেক ছোট হয়ে গেছে মনে হচ্ছে। 30 আছে, এটা আমি 40 নিই, অনেক ছোটো মন দেখাচ্ছে এটারে। এই নিলাম, এই মাঝে নিলাম, টাইমটা আমি ক্লিক, মুভ 70 না দিয়ে আমি 80 করে দিই, যেহেতু বড় হয়ে গেছে জিনিসটা, 80 করে দিলাম। ওকে, এই ব্লক করলাম, অবজেক্ট ব্লিন্ড, ব্লিন্ড অপশন। এখানে মনে আছে যে স্টেপ বাই স্টেপ ফুল বানানোর সময় আর কালার দিলে কালারের সময়, তো আমি কালার দিয়ে ওকে করলাম। এরপরে কি করব, অবজেক্ট ব্লিন্ড মেক, হয়ে গেছে তৈরি একটা কালার। কলমের এই অংশটা তৈরি হয়েছে না শুধুমাত্র, কিন্তু অনেক মোটা হয়ে গেল মনে হচ্ছে, তাই না? আসলে অনেক মোটা হয়ে গেছে, আমার ছোট করা উচিত ছিল, এটা করাই ভালো ছিল। হ্যাঁ, এটা আরও ছোটো করতে হবে। না, আমি এটাকে আর একটু ছোটো করি, এটা 20 সেন্টার, ডান বাটনে ক্লিক, মুভ 70 অলসো বেটার, হ্যাঁ 70 বেটার। এই আচ্ছা, কালার দিয়ে বানাবো তাই কালার চয়েস করলাম, আবার গেলাম মেক, মনে হয় ঠিক আছে না? হ্যাঁ, অনেকখানি ঠিক আছে। এবার কি লাগবে আমার এটার, একইভাবে ওই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এবার এক্সপ্যান্ড বানানোর কী সমস্যা বলেন দিন, এই পুরোটা সব লেয়ার 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 কি পাত হয়ে গেছে, এত পাতটা এখন পাথ ফাইন্ডার দিয়ে আমার কী করতে হবে, এই এক জায়গা করে দিতে হবে। দেখেছেন? এরপরেও দেখেন কত পাত রয়েছে, এই পাতগুলো সব মুছে দিতে হবে, একটা এক্সট্রা পাত থাকবে না। লোগো না, গ্রাফিক ডিজাইনে কাজ করার সময় মনে রাখবেন, যদি অল্প পাতে কাজ হয় তাহলে কখনো সেখানে ডাবল পাত দেবেন না। একটা পাত যদি এখান থেকে ঘনোর সময় গোল করার সময় একটা পাতে হয়, সেখানে দুটো পাত দেবেন না। হ্যাঁ, কারণ যারা কাজ করবে তাদের জন্য এটা সমস্যা হয়। এই বড় করলাম, কেন বড় করলাম, এই দেখেন কত পাত আছে এখানে আছে, এই সব পাতগুলো আমার এখন মুছতে হবে। এই দেখেন কীভাবে মুছি আমরা দেখি, এই সে আমাদের পাথ সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল, এই চয়েস করলাম, বুঝতে পারছে? শেপের কোনো পরিবর্তন হচ্ছে? এই আমি কিন্তু একটা এখনও নিচে পর্যন্ত মুছিনি, কারণ আমি তো একটা পারলেই হচ্ছে। এই এই এখন এই পার্টটা কি এখান থেকে কাটে গেল না, তাহলে আমার জয়েন দিতে হবে না, এই দুটো পার্ট সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ জয়েন্ট, হয়ে গেছে জয়েন্ট। এখানেও তাই একইভাবে, এই পর্যন্ত মুছে দিলাম, সরি, এবার এই দুটো পার্ট চয়েস করলাম, দেখেন এখন একটা দুটো এক্সট্রা পার্ট রয়েছে। এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো বেলায় একই কথা, এক্সট্রা কোনো পাত নেবেন না, কারণ এক্সট্রা পাত নিলে টান দিলেই সেই পার্টটা আলাদা বেঁকায় যাবে। অবজেক্ট পাথ জয়েন্ট, একটা পাত রয়ে গেছে, দেখেন উপরে একটা পাত রয়ে গেছে। মাশাআল্লাহ অনেক পাতি রয়েছে দেখছি এখানে, এইবার নেই। অবজেক্ট পাথ জয়েন্ট, হ্যাঁ এবার হয়েছে হয়তো, পাথ জয়েন্ট খুব সহজে তৈরি হয়ে গেল এটা। এবার কি বাকি আছে আমার, এদের মধ্যে একটা এরকম লাইন দিতে হবে আর একটা ছোটো গোল নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই গোলটা কোথাতে নেবো আমরা, একইভাবে এখানে একটা গোল নিলাম, সেইটা আমি ধরেন 10 পিক্সেল নিলাম, 10 পিক্সেল, এটা আমি আন্দাজে একটা কালার নিলাম বা ব্ল্যাক কালার নিলাম,
অনেক ছোট হয়ে গেল নাকি এটা? ছোট হয়ে গেছে, হ্যাঁ ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে এটা। এটা 20 নেই। হুম, এই এই যে নিলাম সেন্টারে, এই যে গেলাম সেন্টারে, দেখেছেন আমাকে টানা আর লাগলো না। এখন আমার লাগবে কি, জাস্ট এরকম একটা দাগ লাগবে, তাই না? একইভাবে এখান থেকে আমি আর একটা লাইন নিয়ে নিলাম, ক্লিক করে এর ওয়াইড আমি ধরেন 20 নিছি, তো এটার আমি 10 দিলাম, আর হাইট আনুমানিক আমি 70 দিলাম। 10 অনেক বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি এটার 5 দিলাম, 5 আর 70 দিলাম। এই গেলাম সেন্টার, এই অনেক বড় হয়ে গেছে না? এইখান থেকে ধরে করেন, আর দেখেছেন ধরতে পাইতেছেন না, ধরতে পাইতেছেন না। এই এবার এই শিপ চাপে এইটা এবং এইটা ক্লিক করি এবং এটাকে পাথ ফাইন্ডারতে জয়েন করে দিই, হয়েছে? এবার এটা কি বাদ দিয়ে দেবো না এখান থেকে? বাদ দেবো কোনটা চাপে? এটা, এটা আবার না 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 করতেছে, কাজ হয়ে গেছে আবার না 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 ফার্স্ট। এই দেখেন ফার্স্ট ফার্স্ট পাথ, এটা এটা বলে ফার্স্ট মনে হয় বলে, তাই না? হ্যাঁ, মেনুস ফ্রন্ট, এই মেনুস ফ্রন্ট। এই এগুলোর নাম আসলে আমার মনে থাকে না, কাজ করতে করতে করা অভ্যাস, কিন্তু দেখে নাম মনে রাখতে পারি না আমি। হ্যাঁ, দেখে দেখে আমার মনে থাকে যে এইটা উপরে তা কাজ করবে, এটা মাঝখানেটা কাজ করবে, এটা দুই সাইডে কাজ করবে। এখন আমার যখন মূলটা তৈরি হয়ে গেছে, এখন বাকি আছে কি আমার? এইটা, কোনটা? এইটা, এটা 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 তাহলে আমাকে ছোটো নেওয়া উচিত ছিল, আর কিছুই না। আমি 5 নিছি। আচ্ছা দেখি কতখানি বড় হয়েছে, এটা দেখি আমরা, এটা ওপেন করি। হুম, আচ্ছা আচ্ছা এইবারে দেখেন, আচ্ছা সেন্টারে। আচ্ছা এবার বললেন দিন, এই গোলটা আমরা কত নিয়েছিলাম? 80। তাহলে 180 যদি নিছি, তাহলে এর ভিতরে আর একটা শেপ দিতে গেলে আমরা কত নিতে হবে? 170। গুড। আমি আর একটা ইলিপস টুল নিলাম, এটা 170, 170। এটা আমি সেন্টারে দিলাম, সেন্টারে দিলাম, ওই অটোমেটিক পেয়ে গেছে দেখেন। এবং এটার কালার আমি একটু ব্রাউন কালার দিলাম। এটা যেভাবে করতে হয় ব্যাক ব্যাক করে দিলাম, আইসে অটোমেটিক স্ট্রোক। আচ্ছা এরপরে কি আছে, এটাকে সেন্টার করতে হবে, তাই না? এটা কিন্তু উপরে আছে, এটাকে ইচ্ছা মতো জাস্ট আপনার হাত দিয়ে সেন্টার করে দেন, তবে শিপ চাপে দিলে ভালো হয়। হয়েছে, আমার 90% কাজ হয়ে গেছে, বাকি আছে জাস্ট এই শেপটা নেওয়া। আচ্ছা এই শেপটা নেব যখন, তখন আমরা এইখান থেকে নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গুলার একটা টুল, আনুমানিক একটা নিলাম, তাই না? তো আনুমানিক নেব না, সবচেয়ে ভালো হয়েছে আমি নিয়েছিলাম কত, এটা 420 নিই, 420 আর 420, 430, তাই না? দুঃখিত, 430, আর এটা হচ্ছে কত নিয়ে আছে, 120 নিই, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, 430 আর এদিকে 80 নিই, না 100 নিই। ওকে, এবার এটা আমি উপর নিচে সমান করলাম, হয়েছে? এবার ডাইন দিকে সমান করলাম, দেখি কাজ হচ্ছে কিনা। অপোসিটি কমায়ে একদম মাপের মতো আছে, আছে ওই দেখেন। আচ্ছা এইটার কালারটা আমি একটু লাল এই ধরনের নিই। ওকে, আচ্ছা এটার এটার সাথে, আচ্ছা তাহলে কোনো ব্যাপার না, এইটা অবস্থায় ড্রপ পাথ দিয়ে ফিল করে দিলাম, অলসো বেটার। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এটাকে একটু রাউন্ড করতে হবে। দেখেন এখানে রাউন্ড আছে, রাউন্ড করার টুলটাও মনে হয় ইফেক্ট অপশনে আছে। এইখানে আমার স্টাইলাইজে এই মনে হয় রাউন্ড কর্নার। হ্যাঁ, এই দেখে আমি 10 পিক্সেল করে প্রিভিউ দেখি কেমন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না না না, ওটা কেটে নিয়ে কাজ করতে হবে।
আচ্ছা, রাউন্ড হয়নি তাই না? আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে নিই। এখান থেকে একটু শেপ আছে দেখেছেন, এটা আমি করে নিই তার আগে। আচ্ছা, র্যাপ টুলের কথা মনে আছে ফটোশপে, এমএস ওয়ার্ডে? এই যে র্যাপ, র্যাপ থেকে আমি এইটা করার জন্য ব্যবহার করছিলাম, এটা বাঁকানো তাই না? বাঁকানোতে ব্যবহার করছিলাম, এখান থেকে এইটা ব্যবহার করছিলাম, প্রিভিউ। বেশি হয়ে গেছে না? এবার মাইনাস, ওকে, -5 দিই, ওকে ওকে। এবার আমি একটু রাউন্ড করি, স্টাইলাইজ রাউন্ড। ও তো রেডিয়াসে চলে আসছে। গোল হয়ে যাবে এটা। এই যে এই যে এই যে সেটাও যায়, কিন্তু আমি ওটা দিতে যাচ্ছি না, মেনু দিয়ে করতে যাচ্ছি আসলে। না, এখানেই হবে স্টাইলিশ, গুলো এস না, এটা থাকবে না। না, এটাই হবে না, রদেন হবে না, স্টাইলিশের ভিতরে দেখছি তা। আচ্ছা, এখানে ডেস্কটপ থেকে আমি এই রাফটা দিয়ে দেখি কেমন হয়। এইটা না তো, আমি একটু আসলে চাচ্ছিলাম ভিতর থেকে করতে, তো এটাও ভালো হচ্ছে একদম। হ্যাঁ, এই দুটো আমি চয়েস করলাম। এখন আমি ডিভাইডেড করে নিলাম। ডিভাইডেড করে কি করব, এই আনগ্রুপ করে এইটা মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, সাইড থেকে হয়েছে। খুব সুন্দর একটা শেপ তৈরি। হ্যাঁ, আর কোথাও থাকবে না, কারণ আমি আর কোথাও তো সিলেক্ট করিনি, সিলেক্ট করেছিলাম শুধু উপরের দুটার এইটা। এরপরে কি আছে আর এখানে, এখানে খেয়াল করেন এইটে এবং এইটা, এই দুটো মিলে একটা, তাহলে আমাকে আবার শিপ চাপে এইটা এবং এইটা, এই দুটো ব্লক করলাম, করেছি করে এইটা মনে হয় ফন্স দিয়ে হতে পারে। কই না, একসাথে প্রথমটা হয়ে যাবে না। ও, এটা উপরে হবে, এটা আমি ক্লিক, এই ফ্রন্ট। এবার জাস্ট এই দুটো, কত পদ্ধতি আছে দেখেন, আগে আমি ডিভাইডেড করে নিলাম, হয়েছে ডিভাইড। এবার আমি এখান থেকে আনগ্রুপ করে শুধু উপরের অংশটা মুছে দিলাম। এবার আমার এটাকে জাস্ট শিপ চেপে চেপে এই অংশগুলো সিলেক্ট করে আবার এটাকে জয়েন করে দিলাম, এই হয়ে গেল। দেখেন, এই যে পুরো আলাদা একটা পার্ট না, এইটা আলাদা পার্ট একটা, এটা আবার কি। আচ্ছা, লেয়ার করার সময় খেয়াল রাখবেন, এই লেয়ার ম্যানেজমেন্টটা শুনে নেন। কোনো সময় কোনো ফালতু লেয়ার রাখবেন না। যেমন এখানে গেলাম, এটা কি খুঁজে পাওয়া যাচ্ছে, তলেরটা, এইটা, এইটা, এইখানে ভিতরেরটা, এইটা, এইটা, এগুলোর কই মাপ আছে? আচ্ছা, তখন পাওয়া যাবে না, তখন এগুলো ধরে ডিলিট করে দেবেন। কোনো এক্সট্রা লেয়ার রাখবেন না, এক্সট্রা লেয়ার রাখলে কিন্তু আপনার লোগো লাগবে না তাদের। আপনি লেয়ারের নাম দিলে খুব ভালো হয়, সবচেয়ে ভালো, কারণ আপনার লেয়ার কয়টা হয়েছে, এখানে 6টা লেয়ার 5টা লেয়ার তৈরিছে। আরে বাবা, আমি আপনাদের বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি, এই দেখেন এটার নাম দিলাম, বলে দিচ্ছি না। হয়েছে জিগজ্যাগ রাউন্ড,
জিগজ্যাগ রাউন্ড নাম দিলাম হচ্ছে কি কালার দিচ্ছেন এটা? ইয়েলো, ইয়েলো রাউন্ড। এটা শেষ। হ্যাঁ, এটা পুরোটার নাম হচ্ছে রাউন্ড, তাই না? রাউন্ড। সত্যিকার অর্থে আপনি যদি বায়ার হয়ে কাজ করেন তাহলে আপনার লেয়ারের নাম দিতেই হবে। শুনে রাখেন, যদি কাজ করার ইচ্ছা থাকে আপনাকে লেয়ারের নাম দিতেই হবে, আর কোনো বাড়তি কিছু রাখা যাবে না। আচ্ছা, এইটা কি কালার শেপ এটা? আর ইউএন মেরুন রাউন্ড আর এন্ডি রাউন্ড। এরপরে আছে কি? এটা পেন শেপ, এটা কি শেপ, তাই না? শেপ। আর এই পুরোটা মানে কি শেপ না? এই নাম দিলাম শেপ। তাতে হলো কি, আমার কোনো এক্সট্রা লেয়ার লাগলো না। লোগো ডিজাইন করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। এটা আবার বলি, এটা কিন্তু আপনাদের সস্তা লোগো বানানোর কোনো স্টাইল না। লোগো বানাতে গেলে শেপ ম্যানেজমেন্ট, সেন্ট্রাল ম্যানেজমেন্ট, অ্যালাইনমেন্ট, সাইজ, এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনি কাজ জানলেও আপনার কাজের কোনো ভ্যালু নেই। ধন্যবাদ।